আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এই কাদের বসালাম আমরা। শেখ হাসিনার সরকারকে, নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে এখন রাজত্ব করছে। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন 2025 আপনাদের জীবনে নতুন সূর্যোদয় নিয়ে আসে। পুরনো যত কলুষিত দিনগুলো তারা মুছে যাক, নতুন দিন, নতুন শুভেচ্ছার বাণী। আপনারা সমন্বয়ক। এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে। ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে, কিন্তু যারা ওরা বলে আমরা এখান থেকে এক দফা ঘোষণা করেছি, লাখ লাখ কোটি কোটি লোক ছিল বাস্তবতা। আজকে ঘোষণা করতো, তো এর সঙ্গে তুলনা করছে। আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে। কিছু ওই শিবিরে কিছু লোক আসতো, আর কেউ আসতো না। তবে শিবিরের লোকগুলো আসতো। হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা আসার ঘোষণা, এবার কি তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেসে ফেলার মতোই তো কথা। এমন কথা শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, যদিও পদটা হচ্ছে বিশেষ উপদেষ্টা। মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব চক্রান্তের অপরাধী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। অন্যদিকে আবার আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এই কাদের বসালাম আমরা। শেখ হাসিনার সরকারকে, নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে এখন রাজত্ব করছে। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমেরিকা এই কাণ্ডটা ঘটিয়েছে। গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাহায্যেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। এখন আমেরিকা হাত কামড়াচ্ছে, অন্যদিকে ভারতও চিন্তা শুরু হয়েছে। কারণ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নতুন করে বাণিজ্য শুরু করেছে এবং সেই বাণিজ্যটা এমন দিকে যাচ্ছে যে এই দেশটার সহযোগিতায় খুব অচিরেই অস্ত্র এবং মাদক সাপ্লাই হবে, যেটা কখনোই শেখ হাসিনার আমলে হয়নি। আর কি হলো সবটা শোনাবো। বাংলাদেশের এই মুহূর্তে আপডেটটা কি সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে। এবং শুধু তাই নয়, যারা যারা বাংলাদেশে অপরাধমূলক কাজকর্ম, হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকের বিচার হবে। দেশের উন্নতিটা এখন আর বড় কথা নয়। শান্তিতে নোবেল জয়ীর মুখে কোনো শান্তির কথা গত 2-3 মাসে আমরা শুনতে পাইনি। বাংলাদেশ সরকারের এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এবং ঘোষণা করলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড শুধু নয়, 15 বছরের সব অপকর্মের বিচার হবে। অর্থাৎ দেশে গত 15 বছরের শেখ হাসিনা সরকারের আমলে যা হয়েছে আপাতত সেগুলোর বিচার করবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দেশের উন্নতিটা কবে হবে? যদি এই অভিযোগ থাকে বাংলাদেশিদের যে হাসিনার আমলে অপরাধ হয়েছে, দেশের উন্নতি হয়নি, তাহলে দেশের উন্নতির কথা কোথায়? মানুষের অর্থনৈতিক উন্নতির কথা কোথায়? খাবার পাচ্ছে না, ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, আলু, পেঁয়াজ, মশলা সবকিছু সাপ্লাই করতে হয়। প্রতিদিন এরা সোশ্যাল মিডিয়ায় ভারত বয়কটের ডাক দেয়, আর সেই ভারত থেকে না গেলে এরা প্রতিদিন হাঁপিয়ে মরবে। 1 মাস যদি ভারত সরকার এদের দেশে জিনিসপত্র পাঠানো বন্ধ করে দেয়, এরা খেতে পাবে না। ডিমের দাম ওদের টাকায় 20 টাকা উঠে গেছিল, ভারত পাঠানোর পর তবে আবার ওই 8-10 টাকায় এসেছে। কয়েকদিন আগেই কয়েক হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। আগে দেখে নিই যে এই 100 দিন উপলক্ষে মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীদের কাছে কি প্রতিশ্রুতি দিলেন। কারণ এনার কাছে প্রতিশ্রুতিটাই আসল, কাজের কাজ তো কিছুই হবে না, তাই প্রতিশ্রুতিটাই শুনুন আপনারা। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ
গুম হয়েছে, খুন হয়েছে এই সময়। 100 দিনের কাজের খতিয়ান দিতে গিয়ে ঠিক আমাদের এখানে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না 100 দিনের কাজের খতিয়ান, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনের কাজের খতিয়ান দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস কি বললেন? 100 দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছে। আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল, আমরা এই রিজার্ভ পরিস্থিতি উন্নতি করতে পেরেছি। কি উন্নতি হয়েছে? গত 3 মাসে বাংলাদেশ সরকার $200 কোটি বৈদেশিক ঋণ শোধ করেছে। আমি জানি না এই বিদ্যুৎ কাণ্ডে আদানিকে কত টাকা ঋণ শোধ করেছে। এখন আদানি তো বিদ্যুৎ পাঠানো 50% কমিয়ে দিয়েছে, বাকি 50% কমিয়ে দিলে বাংলাদেশ এমনিই অন্ধকার হয়ে যাবে, রাতে আর আলো জ্বলবে না। এরা আবার ভারতকে বয়কটের ডাক দেয়। আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে না পারে এরা নেপাল থেকে কম দামে বিদ্যুৎ কিনছে, সেটাও ঢুকবে ভারত ঘুরে, ভারত অনুমতি দেবার পরে। আর কি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস? তিনি বলেছেন আপাতত জ্বালানি তেল আমদানির পঞ্জীভূত বকেয়ার পরিমাণ $47.8 কোটি থেকে কমিয়ে $16 কোটি আনতে পেরেছে। এখনো বকেয়া আছে। দেশটার কি অবস্থা ভাবুন, একেবারে পাকিস্তানের মতন ভিখারি দেশ হয়ে গেছে। কিন্তু ওই ভারতকে বয়কট করুন আর ভারতের বিরুদ্ধে কথা বলতে কিন্তু ছাড়েন। এটাই অবশ্য রাজনীতিবিদদের কাজ। দেশের যুবক সমাজকে যদি বিপথে চালিত করতে না পারা যায় তাহলে তারা কৈফিয়ত চাইবে রাজনীতিবিদদের কাছে, তারা কৈফিয়ত চাইবে মোহাম্মদ ইউনূসের কাছে। চাকরি কোথায়, খাবার কোথায়, দেশের উন্নতি কোথায়? কিছুই নেই। ফলে এই দেশটাকে, যুবক সমাজকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখো, তবেই রাজনীতিবিদরা বাঁচতে পারবে। ঠিক যেটা করেছিল পাকিস্তান, এতদিনে তাদের চৈতন্য হয়েছে ভিখারির দশা হয়ে যাবার পর। মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করছেন ভারতের সঙ্গে কিরকম সম্পর্ক রাখবেন। মোহাম্মদ ইউনূস অবশ্য ভারতকে চটানোর রাস্তায় এখন যাবেন না, তাই তিনি কি বললেন দেখুন আপনারা। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত এবং হবে। এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্তর নেই, আমাদের গত্যন্তর নেই। কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি এটা কারোর জন্য ভালো না। কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, একেবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্যোগ। যে সমস্ত বিষয়ে আমাদের মতবিরোধ আছে থাকে, প্রতিবেশীর সঙ্গে একটা মতবিরোধ হবে, এটা দেশের ভেতরেও মতবিরোধ থাকে, দেশের এক অংশের সঙ্গে এক অংশ। ভারতের বাংলাদেশের চাইতে ভারতে এটা অনেক বেশি, বিশেষ করে পানিকে কেন্দ্র করে একটা বড় সমস্যা ভারতে আছে। কাজে আমাদের সঙ্গে ভারতের যে সমস্যা তার চাইতে খারাপ সমস্যা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আছে। কাজে পানি সমস্যাটা আছে, কাজে সেটাকে কীভাবে বন্টন হবে, তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে। কাজে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। আমরা যদি উভয়পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে। কেউ কারো আমাদের ইচ্ছা থাকলেও চেয়ে বেশি পাবো না, তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে। যে কোনো প্রতিবেশীর সঙ্গে হয় সেটা আপোষে আলাপ করে ফেলা। তার এর মানে নয় যে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে, চির ধরেছে, এরকম কিছু না। আমাদের বন্ধুত্ব বরাবরই শক্ত মজবুত বন্ধুত্ব থাকবে এবং সেই বন্ধুত্বকে আরও উচ্চ পর্যায়ে কীভাবে নেওয়া যায়, তো সেটার জন্য আমি এখন আশাবাদী। সার্কের কথা বলছি, সার্ক আমাদের ঘনিষ্ঠ করে দিচ্ছিল একে অপরের সঙ্গে, সেটা ভারতের সঙ্গে তো বটেই, আমাদের আরও প্রতিবেশী যারা আছে তাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলা একটা পরিবার, সার্ক পরিবার ছিলাম আমরা। ওই পরিবারের কাঠামোতে আমরা ফিরে যেতে পারি কিনা, যাতে করে এক শুধু ভারতের বিষয় না, আমরা এই দক্ষিণ এশিয়ার যত দেশ আছে সবাই যেন পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। কারণ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি হলে তখন আমরা সবাই সাফারের হব, যদিও ডাইরেক্টলি আমরা ইনভলভ না, কিন্তু সাফারের হয়ে যায়। ওইটার জন্য আমাদের না, আমরা শান্তিপূর্ণ। এ তো গেল ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিশ্রুতির কথা। ইউনূস সরকারকে ক্ষমতায় এনে শেখ হাসিনা নির্বাচিত সরকারকে গদিচ্যুত করে এখন হাত কামড়াচ্ছে আমেরিকা। বাইডেনের আমলে যে কাণ্ডটা আমেরিকা ঘটিয়েছিল, ট্রাম্পের রাজত্বকাল শুরু হওয়ার আগেই আমেরিকা হাত কামড়াচ্ছে এবং আমেরিকা পরিষ্কার বুঝতে পেরেছে যে এই শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের আনাটা আমেরিকার বড্ড বড় ভুল হয়ে গেছে। আর এরকম ভুল আমেরিকা এই পৃথিবীর বিভিন্ন দেশে বহু বছর ধরেই করে আসে। ওই আমি বারবার বলি না, ওসামা বিন লাদেনও এই আমেরিকারই তৈরি, যে আমেরিকাকে সবচেয়ে বেশি দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছে। তেমনি এই যে বাংলাদেশে যেটা তৈরি হলো, এবার আমেরিকান সরকার বুঝতে পেরেছে যে যে সরকারটাকে তারা ফেলে অন্য একটা সরকারকে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা কত বড় বাংলাদেশকে মৌলবাদীদের দিকে নিয়ে যাচ্ছে, মৌলবাদ নিয়ে আসছে, সেটা এতদিন আমেরিকা বুঝতে পেরেছে। কোথায় আমেরিকা ভুলটা করলো এবার আমেরিকাবাসী বুঝতে পারছে, কিন্তু এখন আর
তাদের কিছু করার নেই। কারণ আপডেট হচ্ছে কি, আপডেট হচ্ছে এটাই যে এখন অরাজকতা চলছে বাংলাদেশে, অরাজকতা পরিস্থিতি। এখন বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে চলেছে। 50 বছর পর পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হলো। কি বাণিজ্য করবে পাকিস্তানের সঙ্গে? পাকিস্তানের কি দেওয়ার আছে বাংলাদেশকে? সন্ত্রাসবাদ ছাড়া। পাকিস্তান থেকে এখন অস্ত্র আসছে, দুদিন বাদ মায়ানমার থেকে ড্রাগ আসবে। কিন্তু ভারত এখন আপাতত এই নিয়ে চিন্তা পড়ে গেছে, কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র আনাচ্ছে। বাংলাদেশের সেই অস্ত্র যদি সরকারের হাতে থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা তো সরকারের হাতে থাকবে না, সেটা চলে যাবে এই জামাতের হাতে, যাদেরকে এখন ক্ষমতায় চাইছে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন। আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি দুদিন আগে মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় সরকারের পৃষ্ঠপোষকতায় একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে পাল্টে মোহাম্মদ আলী জিন্নাহর নাম করার প্রস্তাব এসছে। এই হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি। চট্টগ্রাম করাচি বাণিজ্য শুরু হলো, জাহাজ চলাচল শুরু হলো। কি এলো? এবার অস্ত্র আসবে পাকিস্তান থেকে। চীন, আমেরিকা পাকিস্তানকে যে অস্ত্রগুলো সাপ্লাই করবে, এবার পাকিস্তান সেই অস্ত্রগুলো এবার বাংলাদেশেও পাঠাবে। কারণ একটা জম্মু কাশ্মীর সীমান্তে অশান্তি সৃষ্টি করে পাকিস্তানে চলছে না, পারছে না। ফলে এবার যদি এই যে বাংলাদেশ পুরো সীমান্ত লাগোয়া, আপনারা জানেন ভারতবর্ষের একটা বড় অংশ শুধু বাংলাদেশ সীমান্ত লাগোয়া, 7 সিস্টার আছে এর মধ্যে, এখানেও যদি গন্ডগোল লাগানো যায় তাহলে ভারতকে ব্যতিব্যস্ত করে রাখা যাবে। পাকিস্তানের যুবক সমাজের মতো বাংলাদেশের যুবক সমাজকেও যদি ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় তাহলে পাকিস্তানের এজেন্ডা সম্ভব হবে। তাই বাংলাদেশকে আবার সেই 1971-এর স্বাধীনতা পাওয়ার আগের পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান, যেটা বাংলাদেশের যুবক সমাজ বুঝতে পারছে না বা বুঝেও চেষ্টা করছে না। আর ওই হিন্দু বিরোধী নীতি যেটা পাকিস্তানে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ইরানে হয়েছে, এখনো তাই। 27% হিন্দু থেকে এখন বাংলাদেশে অফিসিয়ালি 4 থেকে 5%, সেটা 0 হতেও আর বেশি দিন সময় লাগবে না। তারাও ভারতে এসে হাজির হয়ে যাবে, এই বাংলাদেশে বসবাস করবে, এটার বলার অপেক্ষা রাখে না। আর লাস্ট যেটা ভারতের পক্ষে চিন্তার বিষয়, ওই পাকিস্তান থেকে অস্ত্র আসছে। পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে বাংলাদেশ। 2000টা ট্যাঙ্কের গোলা, 40 টন আরডিএক্স বিস্ফোরক, 2900 রকেটের অর্ডার দিয়েছে ঢাকা। ফলে এই অস্ত্র ভান্ডার কাদের হাতে পড়বে সেটা মোহাম্মদ ইউনূস নিজেও জানেন। তিনি এখন প্রতিশ্রুতি দিচ্ছেন শেখ হাসিনাকে মোদির ভারত থেকে উড়িয়ে নিয়ে যাবেন, ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবেন এবং হাসিনার বিচার হবে। কয়েকটা দিন তার চিৎকার চলবে, যতদিন না 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন। এবং মনে করা হচ্ছে আন্তর্জাতিক দুনিয়া নিয়ে যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই বাংলাদেশের অবস্থা ঘুরতে চলেছে এবং বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে যে নির্বাচনটা হবে, শেখ হাসিনার আওয়ামী লীগ সেটাতে যাতে অংশগ্রহণ করতে পারে, তাতে ট্রাম্প এবং মোদি একসঙ্গে খেলছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনার আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করার সুযোগ পেলেও তারা কতটা দাপট দেখাতে পারবে তার উপর বাংলাদেশ, ভারতের অনেক কিছু নির্ভর করছে। কি বলবেন আপনারা? ইউনূসের সরকার প্রতিশ্রুতি দিয়ে দিল হাসিনাকে এই ভারত থেকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করবে। আপনারা সমন্বয়ক। এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে। ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন, এইটা ভুলে গেলে এটা হবে না। একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারতের দালালি করেছে বলে আপনাদের সেই সুযোগও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আজকে আমাদেরকে বলছেন আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, আমাদের হাসি ভাই গত 17 বছর আপনারা নিজেদেরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে চলেছেন। আমার মনে আছে 1990 সালে যে সালের পতন হয়েছিল, সেই পতনে ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 5 আগস্টে যে পতিত স্বৈরাচারের পতন হয়েছে, এই পতিত স্বৈরাচারের বিরোধী আন্দোলনে ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আজকে 3টি সেশন 2014, 2018, 2024 সালে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই।
দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে ছাত্র সমাজ রাজপথে নামবে। রাজপথে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। আমার শক্তি আমার বল জাতীয়তাবাদী ছাত্র দল। সুতরাং এই ছাত্র দল হচ্ছে, আমি মনে করি বিএনপির শক্তি, বিএনপির মনোবল এবং বিএনপির জন্য এই ছাত্র দল আমি মনে একটি সুন্দর সংগঠন। আমরা একটি কথা বুকের ভিতর থেকে স্মরণ করতে চাই, আমাদের ছাত্রদল নেতা চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিমকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করতে চাই। আমরা আমার ভাইয়ের রক্তের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে জনগণের আদালতে নিশ্চিত করব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে ওয়াসিম নিহত হয়েছে সেটি আপনারা ভুলে গিয়েছেন। আপনারা দ্বিতীয় স্বাধীনতা এনেছেন, শহীদ ওয়াসিমের রক্ত না গেলে দ্বিতীয় স্বাধীনতা আসতো না, মুক্ত শাহীদের রক্ত না গেলে স্বাধীনতা আসতো না। এদের কেউ গুপ্ত সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিল না। আজকে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়ের সম্পূর্ণ অবদান বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের। এবারও আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল। এই অভ্যুত্থানে পুরো বাংলাদেশে আমাদের 149 জন নেতা কর্মী শহীদ হয়েছেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, তারপর আবু সাইদ মুগ্ধ সহ যে সমস্ত শহীদ যারা এই বিজয় অর্জনে আত্মত্যাগ করেছেন, আমরা চাই তাদের যে গণহত্যার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হইতে হবে। ছাত্রলীগ নামদারি নিষিদ্ধ সংগঠন এখন পর্যন্ত বিভিন্নভাবে তৎপরতা চালানোর চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সবসময় সোচ্চার আছি, যে কোনো রকম অপকর্ম ইনশাল্লাহ আমরা রাজপথে মোকাবেলা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। 2025 আপনাদের জীবনে নতুন সূর্যোদয় নিয়ে আসে। পুরনো যত কলুষিত দিনগুলো তারা মুছে যাক, নতুন দিন নতুন শুভেচ্ছার বাণী নিয়ে আপনাদের কাছে আসুক এবং আপনারা পুনরায় শান্তিতে বাংলাদেশে অবস্থান করুন, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। এই একই কামনা জানিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতদিন শেখ হাসিনা কোনো কাগজে বিবৃতি বা কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। ভারত সরকার এখন তাকে পুরো ছাড়পত্র দিয়ে দিয়েছেন। এখন তিনি সমস্ত তার ভাষণ, তার সাক্ষাৎকার ইচ্ছে করলে তিনি ভারতীয় টেলিভিশনকে বা ভারতীয় মিডিয়াকে তিনি দিতে পারেন। তারই প্রথম নিদর্শন হিসেবে গতকাল শেখ হাসিনা সমস্ত সংবাদপত্রের কাছে তিনি একটি প্রেস বিবৃতি পাঠিয়েছেন তার দেশবাসীর উদ্দেশ্যে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। সেরকমই একটি কাগজে বেরিয়েছে আমাদের, সেই কাগজটি থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি উনি কি বলেছেন। আগে ওনার কাছে সমস্ত কিছু ছিলই, আপনারা সব জানেন। ওনার কাছে টেলিফোন থেকে আরম্ভ করে কম্পিউটার পর্যন্ত যা থাকার দরকার একজন প্রধানমন্ত্রীর তার বাসায় সবই ছিল। এখন যেটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্টাফ, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সেনাবাহিনীর তরফ থেকে টেকনিক্যাল স্টাফ ওনার দেওয়া হয়েছে। সেই স্টাফেরা তাকে হেল্প করবেন, তাকে বিভিন্ন দেশে যোগাযোগ করা এবং বিভিন্ন কাজকর্ম তার করে দেওয়ার জন্য 24 ঘন্টার জন্য তার কাছে দুজন করে টেকনিক্যাল স্টাফ থাকবেন, একজন হার্ডওয়্যার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেটা সেনাবাহিনীর তরফ থেকে। আচ্ছা, এবার যেটা উনি পাঠিয়েছেন সেটা হেডলাইন কাগজ যেটা করেছে সেটা করেছে 2025-এ ইউনূসকে হটানোর সংকল্প হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে আরো কি বললেন আওয়ামী লীগ নেত্রী। ওয়াল ব্যুরো 2025-এ মোহাম্মদ ইউনূসের সরকারের পতন সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা। দেশবাসীকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর 2025-এর শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণ সুখী সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করবে। কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ, তা ক্ষীণতর হয়ে যাচ্ছে, তা আমাদের আশাহত করে। তার কথায় 2024 জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটানোর মধ্যে দিয়ে একটি অসাংবিধানিক, অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তারা এই অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রের খোল নলছে বদলে ফেলে। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ ছিল জগৎ সভায় প্রশংসিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে। খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি প্রভৃতি নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে। আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতাকে হত্যার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের উপরে নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়, যা গণহত্যার শামিল। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাভাবিক নিয়মে সময়ে কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে করা নাড়ে। সময়, সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু 2024 সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে। সময়ের পঞ্জিকা সামনের দিকে এগোলেও বাংলাদেশের মানুষের ভাগ্যের চাপকে পেছন দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর্থিক, সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এই বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময়ে প্রতিষ্ঠা করতে হবে। দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এই অপশক্তিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী সময় আমাদের দেশের জনগণের। এই বর্ণিল ভবিষ্যতের প্রত্যাশায় সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বিবৃতি তিনি আমাদের ভারতবর্ষের সমস্ত মিডিয়াকে দিয়ে দিয়েছেন এবং উনি তো জানেন না কোন মিডিয়ার কোন কার ইমেল আইডি কি আছে না আছে, কিন্তু সরকারের কাছে সমস্ত কিছুই থাকে। সেই তথ্য সেই মিডিয়ার থেকে সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, মিডিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে বলে দেওয়া হয়েছে এখন থেকে শেখ হাসিনা তিনি আমাদের এখানে যিনি আশ্রিত হয়ে আছেন তার যত বিবৃতি এবং সাক্ষাৎকার তারা নিঃসন্দেহে ছাপতে পারে এবং প্রচার করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম, ট্রাম্পের সঙ্গে আমাদের বিদেশ সচিব ডক্টর জয়শঙ্করের আলাপচারিতা, কিন্তু আলাপচারিতা যেটা হয়েছে আমি বলেছিলাম নিশ্চয়ই হয়েছে, না হলে পরে 6 দিনের সফরে ডক্টর জয়শঙ্করের মতো ব্যস্ত মানুষ যিনি ওখানে গিয়ে 6 দিন হাওয়া বাতাস খেয়ে কাটাবেন, কিন্তু তিনি ফিরে এসে একদিন থেকে আবার তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এতটাই ব্যস্ত উনি। এই যে উনি ফিরে আসার পর হঠাৎ করে হাসিনার প্রতি ভারত একেবারে পুরোপুরি ছাড়পত্র দিয়ে দিল যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং যেটুকু কমতি ছিল তার যোগাযোগের মাধ্যম সম্পর্কে যেটুকু কমতি ছিল সব জানেন না, বয়সও হয়েছে, সব জানেন না উনি, তাই তাকে টেকনিক্যাল স্টাফও দিয়ে দেওয়া হয়েছে। এবার উনি টেকনিক্যাল স্টাফের মাধ্যমে যেমন কালকের বিবৃতিগুলো সমস্ত মিডিয়াতে উনি পাঠিয়েছেন। ভারতবর্ষে প্রচুর কয়েক হাজার মিডিয়া রয়েছে, কাগজ এবং টেলিভিশন মিডিয়া সমস্ত কয়েক হাজার মিডিয়া রয়েছে। সেই মিডিয়াকে প্রায় লাখই বলা যায়, তো সেই মিডিয়াকে উনি সমস্ত পাঠিয়ে দিয়েছেন। সারা ভারতবর্ষ জুড়ে এই শেখ হাসিনার যে এই যে বিবৃতি সেটা সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এটি হচ্ছে মূল কথা। এইবারে শেখ হাসিনা যে সংকল্প নিয়েছে 2025-এ তিনি দেশে ফিরবেন, সেই সংকল্পের আমার মনে হয় একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি ব্যক্ত করেছেন এবং এমন কিছু একটা নিশ্চয়ই তার কাছে ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিত থেকে তিনি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন।
আর কালকের যে সভা ছিল সেই সভার হালত দেখে তাহলে এখন শেখ হাসিনা নিজেই বুঝতে পেরে গেছে যে দেশের মানুষ বুঝতে পেরে গেছে হোয়াট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াট ইজ হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই যে খেলা, এই খেলা প্রথমে সাধারণ জনতা, সাধারণ মানুষ বুঝতে পারেনি। এদেরকে ভুল বুঝিয়ে এই ছাত্র বৈষম্য আন্দোলনের একটা ছাতা দিয়ে এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা দখলের জন্য। এখন মানুষ 5 মাসে বুঝে গিয়েছে শেখ হাসিনার সময়তে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে। এখন আমি বারবার বলি না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী দাম থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা কিছুই মানুষের আয়ত্তের হাতে নেই, আয়ত্তের মধ্যে নেই। মানুষ আজকে জানে না যে কাল কি হবে, স্বপ্ন দেখা ভুলে গেছে দেশের মানুষ। এই অবস্থায় দেশের মানুষই চাইছেন শেখ হাসিনা আবার ফিরে আসুন এবং তিনি এসে আবার হাল ধরুন। কালকে এই ছাত্র বৈষম্য যে ওই চ্যাংড়াগুলোর যে সমস্ত মিটিং ফিটিং ছিল, আমি বলেছিলাম না কিচ্ছু হবে না, অশ্বডিম্ব প্রসব। অনেকে জিজ্ঞেস করেছে অশ্বডিম্ব প্রসবটা আবার কি? যেমন ঘোড়ার যেমন ডিম হয় না, তেমন এসবের কোনো সমাধান বেরোয় না বা কোনো ফল হয় না এইগুলো করার। মানুষই ভুল বোঝাবে, একদিন বোঝাবে, 2 দিন বোঝাবে, 3 দিন বোঝাবে, 4 দিনের দিন সে আর বুঝবে না। মানুষ কিন্তু সত্যটা উপলব্ধি করে নেবে, বাছাই করে নেবে। তা সেই ছাত্রদের হতাশা নিয়ে একটা ছোট রিপোর্ট আমাদের এখানে বেরিয়েছে, সেটা একটু আপনাদের পড়ে শোনাই। সে রিপোর্টটা বেশ মজার, আপনাদের বেশ ভালো লাগবে। ঢাকায় ছাত্রদের সভা ফ্লপ, বিপ্লবের জোশ কি 24-এ উদাও, নববর্ষ বিদায়ের রাতে তুঙ্গে চর্চা, গর্জন যত তুলনায় বর্ষণ ততটা হল না। মঙ্গলবার ঢাকার শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাখা ইউনিটি মার্চ বা ঐক্যযাত্রা কার্যত সুপার ফ্লপ বলে বাংলাদেশের রাজনৈতিক মহলের অভিমত। 5 মাস আগে এই শহীদ মিনার চত্বরে ছাত্রদের সভায় ঢাকার একাংশ অচল হয়ে যেত। জনপ্রিয়তার জোয়ারে ভাষা ছাত্ররা নেতারা সভাস্থল থেকে বের হতে পারতেন না। সারা রাত জনতার দখলে থাকত শহীদ মিনার। সেই চত্বরে মঙ্গলবার সভা ছিল অনেকটাই ফাঁকা, ঠাসা ভিড়ে ঠেলাঠেলি ছিল না। অধিকাংশ সময় সভাস্থল ফাঁকাই ছিল। যদিও কুল সাবানো ভিড় হবে ধরে নিয়ে ঢাকা মহানগর পুলিশ সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে, বহু রাস্তা বন্ধ করে দেয়। যদিও যান চলাচল স্তব্ধ হওয়ার মতো ভিড় শহীদ মিনারে হয়নি। অবশ্য মঙ্গলবারের সভা ফ্লপ হওয়ার সেটাই প্রধান কারণ নয়। অনেকে মনে করছেন গণ অভ্যুত্থান ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ধাক্কা খেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার উপরে রাজনৈতিক হত্যা, প্রতিহিংসার ঘটনায় মানুষ বিরক্ত ছাত্রদের দিশাহীন নেতৃত্ব এবং ঘোষণায়। এই অবস্থায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সমাজের মধ্যে যেমন হতাশা তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ স্পষ্ট। ছবি একটা দিচ্ছি দেখুন, মুখগুলো কেমন শুকিয়ে গেছে। আরে বাচ্চা আবার কত স্বপ্ন দেখেছিল রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এখন দেখুন চোখ মুখ শুকিয়ে গেছে, দুশ্চিন্তার ছাপ। ভালো করে দেখুন ছবিটা, হাসনাত আব্দুল্লাহ সে তো বক্তব্য রাখছে, তার চেহারাও কালো পড়ে গেছে, সেই উজ্জ্বলতা নেই। আর পিছনের মুখগুলো দেখুন শুকিয়ে সব আমসি হয়ে গেছে। যে এবার কি হবে? এবার তো পিঠের চামড়া তো উঠে যাবে। এবারে কে বাঁচাবে? বাঁচানোর লোক কিন্তু আর নেই। এবার দেশের জনতাও যেমন পিটছে, এইবার সরকার পরিবর্তন হলে সরকারের পুলিশও পিটবে। এই পুলিশকে যাকে বেড়েছেন না, তারা এবার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ওরা বলে আমরা এখান থেকে এক দফা ঘোষণা করেছি, লাখ লাখ কোটি কোটি লোক ছিল বাস্তবতা। আজকে ঘোষণা করতো, এত এর সঙ্গে তুলনা করছে। আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে। ওই শিবিরে কিছু লোক আসতো, আর কেউ আসতো না। তবে শিবিরের লোকগুলো আসতো কেন? ওই যে ওখানে আপনার তাদের একটা আজকে প্রোগ্রাম ছিল, যেন আসতো। আর সারা দেশ থেকে কিছু লোক আনানো হয়েছিল। এই প্রশ্ন তো এখন উঠেই নাই, উঠবে কয়েকদিন পরে। এই যে সারা দেশ থেকে লোকগুলো আপনি আনছেন, বিরিয়ানি প্যাকেট ট্যাকেট দিয়ে আনছেন, টাকাটা পাইলেন তো ভাইয়া? আপনাদের ইনকামটা কি? আপনাদের ইনকামটা কি বলেন? যে ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, ওদের ইনকামটা কি? রূপায়ণ টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে। ইনকামটা কি আপনারা বুঝান আমারে? ইনকামটা কি? সদস্যদের চাঁদাও তো হতে পারে। কে সদস্য? তাদের কত টাকা চাঁদা পায় দেখাক না। রূপায়ণ টাওয়ারে পার স্কোয়ার ফিটের ভাড়া কত? আপনি বলবেন যে রূপায়ণ টাওয়ারের মালিক তাদেরকে দিয়েছে। কেন দিয়েছে রূপায়ণ টাওয়ারের মালিক? কেন দিয়েছে? ওর ভালোবাসা না, এটা হলো লেনদেন। আমি তোমার দেবো, তুমি আমার দিবা। তো এখানেও একই জিনিস হচ্ছে, রূপায়ণ টাওয়ারে একটা সাপোর্ট দরকার।
রূপায়ণের যারা মালিক তারা তো ভাই মাটির ব্যবসা করে, তাদের একটা সাপোর্ট দরকার। ব্যবসায়ীদের অনুষ্ঠান হচ্ছে না, মাঝখানে তো শুনলাম, এই যে আজকে শুনলাম এক ঘটনা, কোন এক গ্রুপ নতুন কি মিডিয়া বানাইতেছে, নাবিল গ্রুপ, তার নাকি কার বিয়েতে তার মেয়ের বিয়ে না ছেলে বিয়ে যায়, সে নাকি 5 জন উপদেষ্টা গেছে। কেন? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার সাথে আমাদের কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।